আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি উদ্ভাস কর্তৃক আয়োজিত এক সপ্তাহ প্রি কোর্সের ইংরেজি ক্লাসে। সাথে আছি আমি আবু রাইহান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে। তো ক্লাস শুরুর আগে তোমরা চ্যাট বক্সে জানাই দাও যে আমাদের অডিও ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম সালাম। তোমরা সবাই কেমন আছো ভাইয়া? পড়াশোনা কেমন চলছে তোমাদের? সবকিছু ক্লিয়ার? ওকে, ঠিক আছে। যারা যারা সালাম দিচ্ছ আবার সবাইকে ওয়ালাইকুম সালাম। তো চলো তাহলে আমরা আহ একটু টপিক নিয়ে আলাপ করি আর কি কি টপিক আছে। তোমরা দেখতে পাচ্ছ যে আজকে E1, এখানে তোমাদের যে এক্সপিরিয়েন্স আছে অনেকগুলা চ্যাপ্টার বলতে পারো। সো সো সেই চ্যাপ্টারের মধ্যে থেকে আমরা একটা চ্যাপ্টার নিয়েছি, বিউটি ইন পোয়েট্রি। আচ্ছা, পাশে তোমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছ যেটা তোমাদের আসলে টেক্সট বইয়ে নাই, বাট কেন আনছি সেটা বলতেছি। নাউন অ্যান্ড ইটস পজিশন, এটাকে ভাইয়া বলে বেসিক গ্রামার। একটা বিষয় কি জানো, তোমরা সপ্তম শ্রেণীতে একটা অধ্যায় পড়ছি না, ফিউচার লাইজ ইন প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানের কাজকর্ম দ্বারা ভবিষ্যৎটা শেপ হয়। তো এটাকে আমি খুব সুন্দর করে বলি, ফিউচারটা হচ্ছে ইংলিশ আর প্রেজেন্টটা হচ্ছে বেসিক গ্রামার। তার মানে তুমি যদি ইংলিশে ভালো হতে চাও, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বলো, ইংলিশ লিসেনিং স্কিল বলো, স্পোকেন বলো, রাইটিং বলো, এভরিথিং, তোমার কিন্তু বেসিক গ্রামার খুব সুন্দর করে পড়তে হবে। তুমি বাংলায় কোনো কিছু লিখতে পারো, কেননা বাংলা তোমার মাতৃভাষা, বাট ইংলিশে কোনো কিছু লিখতে গেলে কিন্তু আমরা অনেকে ভুল করি। তো এর জন্য বেসিক গ্রামার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা তোমাকে ইংরেজিতে শুদ্ধভাবে লেখা শেখাবে। তো এই কথা মাথায় রেখে ওই উপলব্ধির জায়গা থেকে উদ্ভাস কিন্তু এই উদ্যোগটা নিয়েছে তোমাদের জন্য। প্রত্যেকটা লেকচারে একটু করে হলেও বেসিক গ্রামার থেকে তোমাদের ধারণা দেওয়া হবে, এবং এটা হবে অ্যাপ্লাইড, তোমরা কিভাবে লিখবা লেখায় প্রয়োগ করবা সেই বিষয়টা কিন্তু। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা ঠিক আছে, চলো। তো আমরা চলে যাই। আচ্ছা, আমরা পড়তেছি কি? আমরা পড়তেছি বিউটি ইন পোয়েট্রি। পোয়েট্রি মানে কি ভাইয়া বলো তো? কবিতা। আচ্ছা, কবিতা পড়তে ভালো লাগে কার কার? দেখি, বলো তো কার কার কবিতা পড়তে ভালো লাগে। আমি জানি কবিতা পড়তে তো তোমাদের ভালো লাগে, তোমাদের মধ্যে অনেক কবিও আছে যারা কবিতা কবিতা লেখে। কে কে কবিতা লেখো? বলো দেখি, কে কে কবিতা লেখো? কবি আছে নাকি আমাদের মাঝে? দেখতে চাই। মিক্সড একটা আসতেছে। কেউ বলছে যে ভালো লাগে, আবার কেউ বলছে ভালো লাগে না। যাই হোক, তোমাদের মধ্যে যারা কবি আছে, অলরেডি কবিতা লেখে, তারা তো আরো সুন্দর করে কবিতা লিখতে পারবে এই অধ্যায়, এই এক্সপিরিয়েন্স শেষ করার পরে। আর যারা কবি নাই কিন্তু কবি হতে চাও, অর্থাৎ কবি কবি ভাব, তাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে, তুমি যদি এই চ্যাপ্টারটা ঠিক মতো শেষ করো তাহলে কিন্তু মোটামুটি তুমি কবিতা লিখতে পারবা। আর যাই লেখো না কেন, তোমার এটা কবিতার মতো শোনাবে। আচ্ছা, তো চলো, বিউটি ইন পোয়েট্রি। এখন আমাকে বলো, হোয়াট ইজ বিউটি ইন পোয়েট্রি? তার মানে এই যে কবিতায় এই যে সৌন্দর্য, এটা আসলে কি? এটা কেমন? এই সৌন্দর্যটা আসলে কি ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায় এমন টাইপের কোনো কিছু নাকি? বিউটি ইন পোয়েট্রি, তার মানে বিউটি পোয়েট্রির যে সৌন্দর্য, এটা আসলে কিসে প্রকাশ পায় বলো তো? বলো, কবিতার সৌন্দর্য কিসে প্রকাশ পায়? বলো দেখি। লাবিব লিখেছে মনে, ফয়সাল লিখেছে কবিতায়, রূপক লিখেছে রাইমিং এ, জারিফ লিখেছে অনুভব করে। আচ্ছা, এইটাতে কি প্রকাশ পাওয়ার কোনো চান্স আছে নাকি? এই যে যে এজ ইউজুয়াল যে সৌন্দর্যের যে বিষয়গুলা, অর্থাৎ মেকআপ বক্স, এটাতে কি কবিতার কোনো সৌন্দর্য প্রকাশ পায় এমন কিছু নাকি আছে নাকি? না, এই তো সবাই একমত। ভেরি গুড। ওকে, তাহলে আমরা এখন দেখে নিই আসলে কবিতার সৌন্দর্যটা কিসে প্রকাশ পায়। চলো, লেটস গেট স্টার্টেড। দ্য বিউটি অফ পোয়েট্রি ইজ, এই যে ফিগার্স অফ স্পিচ, এটাকে তুমি লিটারেরি ডিভাইসও বলতে পারো। ডিভাইস, লিটারেরি ডিভাইস। দেখো, কবিতা পড়তে আমাদের কার না ভালো লাগে, ম্যাক্সিমামই ভালো লাগে। আর কবিরা এমন ভাবে কথাগুলো বলে যেটা আসলে আমরা দৈনন্দিন জীবনে যেভাবে বলি সেভাবে কিন্তু উনি বলেন না। সো ফর এক্সাম্পল, তুমি ধরো টেক্সট বই পড়তেছো, ওখানে কাঠখোট্টা লেখা আছে একের পর এক লাইন, বাট
তুমি যখন কবিতা পড়ো বা কোনো সাহিত্য পড়ো তখন কিন্তু তুমি বোরিং ফিলটা কম করো, যেটা তোমার টেক্সট বই পড়তে বেশি করো। সো এই এই বিষয়গুলো কবি ব্যবহার করে ওইটাকে আমাদের সামনে অনেক সৌন্দর্য মণ্ডিত করে তোলে। এই যে ফিগারস অফ স্পিচ কি কি আছে এর মধ্যে দেখো, সিমিলি আছে, মেটাফোর আছে, পার্সনিফিকেশন আছে, রেপিটেশন আছে, রাইমিং আছে, হাইপারবোলি আছে, ইডিয়মস আছে। সো এই অনেকগুলা বিষয়বস্তু কবিতায় কবি ব্যবহার করে ওইটাকে আমাদের সামনে অনেক আকর্ষণীয় করে তোলে। সো আমাদের কিন্তু এই যে চ্যাপ্টারটা দিয়েছে, আমরা যাতে করে এই এই বিষয়গুলো কবিতা থেকে বের করা শিখি, এবং আমরা যাতে পরবর্তীতে আমাদের লেখায় এগুলো ব্যবহার করতে পারি, সেটাও কিন্তু একটা বিষয়। সাউন্ড ইকো হচ্ছে, আহ একটু নেট সমস্যা থাকতে পারে, আমাদের এদিক থেকে মনে হয় ঠিক আছে। আমার সাউন্ড ক্লিয়ার? অন্যরা বলো, সাউন্ড ক্লিয়ার? আচ্ছা, আমার নাম তো আমি শুরুতেই বলছি, আমার নাম রায়হান, আমি ঢাকা ইউনিভার্সিটি ইংরেজি সাহিত্যে পড়ি। আমি ইংরেজি সাহিত্যে পড়ে তোমাদেরকে ইংরেজি সাহিত্য পড়াতে এসেছি, তোমাদের সবাইকে সাহিত্যিক বানাই ছাড়বো ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া এবং আপুরা, তোমরা যারা এগুলো সম্পর্কে জানতে চাচ্ছ, সবকিছু সম্পর্কেই জানাবো, তবে এক ক্লাসে তো সম্ভব না। আমরা আজকে কিছুটা জানবো, পরবর্তী আমাদের যে মেইন কোর্সে আছে সেগুলোতে ইনশাল্লাহ তোমাদের যে লিটারেচার রিলেটেড যে চ্যাপ্টার গুলো আছে, ওই চ্যাপ্টার গুলো আমরা অনেক মজা করে অনেক সুন্দর করে পড়বো ইনশাল্লাহ। তো চলো আমরা আজকে চলে যাই। আচ্ছা একটা বিষয়, আমরা কিন্তু আজকে একটা কবিতা পড়বো, বুঝছো? এখন এই কবিতাটা সরাসরি আমি নাম বলতেছি না, প্রথমেই আমি তোমাদেরকে এক্সপিরিয়েন্স করাবো, যেহেতু এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং সাইকেলে তোমরা নতুন কারিকুলাম। সো একটা অ্যানিমেশন দেখাচ্ছি, অ্যানিমেশন দেখে বলবা যে এই কার্টুনটা তোমরা দেখছো কিনা। দেখো, এই কার্টুনটা দেখছো? বলো তো, এই কার্টুনটা দেখছো কিনা, কে কে দেখছো? ইয়েস, জাঙ্গল বুক, মুগলি, ভেরি গুড, সবাই দেখছো। আচ্ছা, ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি যে তোমরা এই কার্টুনটা দেখছো। সো এই কার্টুনে যে চরিত্রটা আছে এটা মুগলি, আর এটা হচ্ছে, যাই হোক আমি দেখি নাই, তোমরা দেখছো ছোট মানুষ। আচ্ছা, এখন আমাকে বলতে হবে যে এই জঙ্গল বুক বা এই যে মুগলি যে কাহিনী, এটা আসলে কে লিখছে বলো তো? কে লিখছে, তার কবিতা পড়বো আজকে আমরা, বলো কে লিখছে? সবাই তো জানো যে জঙ্গল বুক, জঙ্গল বুক কে লিখছে বলো তো? তার কবিতা আজকে আমরা পড়বো। ইয়েস, আফনান মেহজাবিন রুডয়ার্ড কিপলিং, ভেরি গুড, রুডয়ার্ড কিপলিং, এই তো অনেকে বলতেছো রুডয়ার্ড কিপলিং, ভেরি গুড। অর্থাৎ আজকে কিন্তু আমরা রুডইয়ার্ড কিপলিং এর একটা কবিতা পড়বো, খুব মজা করেই পড়বো ইনশাল্লাহ। তোমরা কিন্তু ক্লাস সেভেনেও রুডইয়ার্ড কিপলিং এর ইফ কবিতাটা পড়ছো। তারই পরিপ্রেক্ষিতে আমরা অষ্টম শ্রেণীতে নতুন একটা খুব সুন্দর কবিতা পড়বো। আচ্ছা, রুডইয়ার্ড কিপলিং কে দেখছো কে কে? এই কেউ দেখছো রুডইয়ার্ড কিপলিং কে? এই রুডইয়ার্ড কিপলিং কে 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 দেখছো? কেউ দেখে নাই? আচ্ছা, কি মনে হচ্ছে দেখতে কেমন হবে, অনেক হ্যান্ডসাম নাকি বুইড়া? চলো দেখে নি। এই যে দেখো মহাশয়, যার কবিতা তোমরা পড়তেছো, এই হচ্ছে সেই মহাশয়। দেখতে কিন্তু অনেক ভয়ঙ্কর লাগতেছে, মনে হচ্ছে খেয়ে ফেলবে এখনই, বাট ট্রাস্ট মি, উনি তোমাদের নিয়েই কাজ করে আর কি, ছোট ছোট বাচ্চাদের নিয়ে, ছোট ছোট শিশুদের নিয়ে কাজ করে। এবং ওনার মন অনেক নরম, উনি খুব যেসব কবিতা বা যেসব কার্টুন লিখে, এটা আসলে অনেক সুন্দর আর কি। দেখতে ভয়ঙ্কর মনে হলে কি হবে, মন অনেক ভালো, ঠিক আছে। আচ্ছা, প্রফেসর টাইপ, রাইট, প্রফেসর টাইপ। আচ্ছা চলো তাহলে আমরা কথাবার্তা না বাড়িয়ে আমরা হচ্ছে কবিতায় ফিরে যাই, কবিতা পড়বো এবার। আচ্ছা, এই কবিতা কে কে পড়ছো? এর আগে কে কে পড়ছো? না, উনি মারা গেছে রাহি, উনি অনেক আগে মারা গেছে। কেন, বেঁচে থাকলে কি তোমরা ওর সাথে দেখা করতা? অনেকেই পড়ছে, অনেকেই পড়ছে, ভেরি গুড, অনেকেই পড়ছো। আচ্ছা চলো, তোমরা তো পড়ছো, তাহলে এবার আমি একটু পড়াই শোনাই। টুরু মানে হচ্ছে সত্য, সবাই নোট করবা, ঠিক আছে, টুকটাক বিষয় সবাই নোট করবা। রয়্যালটি মানে হচ্ছে রাজত্ব, তার মানে সত্য বা সত্যিকারের রাজত্ব কেমন হওয়া উচিত সেটা নিয়ে কিন্তু এই কবিতাটা লেখা। রাজত্ব কারা পরিচালনা করে? অফকোর্স যারা রাজা বা রানী, তারা, তাই তো? সো রাজা রানী আসলে কেমন হবে বা তাদের চরিত্র কেমন হওয়া উচিত,
সেই বিষয় নিয়েই কিন্তু এই কবিতাটা লেখা। কবিতাটা খুব মনোযোগ দিয়ে পড়বে, কারণ কবিতার পরে আমাদের কিন্তু কিছু কোয়েশ্চেন আছে, যে কোয়েশ্চেন গুলো কিন্তু আমরা অ্যান্সার করব। আচ্ছা দেখো, আহ এখানে তুমি হচ্ছে বলতে পারো, এটা বিলকিস বলতে পারো, বিলকিস রানী, বালকিস লেখা এখানে আছে ইংলিশে, আর এখানে হচ্ছে সলোমন, এটাকে সুলাইমানও বলে অনেকে। তাহলে এই দুইটা। আচ্ছা এবার আমরা পড়ি। দেয়ারস মানে ছিল না, একেবারে লাইন বাই লাইন পড়বো আমরা। ছিল না, নেভার কখনো, কখনো ছিল না। আর কুইন, কুইন মানে কি সবাই জানো, রানী, কখনো ছিল না একজন রানী, লাইক মানে মতো, বালকিস বিলকিস রানীর মতো কখনো কোনো রানী ছিল না। শি ইজ দা বেস্ট, শি ইজ দা গ্রেটেস্ট। আচ্ছা নেক্সট লাইনে কি বলতেছে, ফ্রম হিয়ার অর্থাৎ তুমি যেখানে আছো, তুমি যেখানে আছো, ফ্রম হিয়ার মানে তুমি যেখানে আছো, টু মানে কোন দিকে, টু মানে দিকে নির্দেশ করে। যেমন তোমরা এমন ভাবে লিখতে পারো, ধরো স্কুলে যখন যাও তাহলে কি, আই গো টু স্কুল, টু মানে কোনো দিক নির্দেশ করে। তুমি যেখানে আছো সেখান থেকে, তা হোয়াইট, হোয়াইট মানে প্রশস্ত, হোয়াইট মানে কি প্রশস্ত, ওয়ার্ল্ডস এন্ড, ওয়ার্ল্ডস মানে এই বিশ্ব, এন্ড মানে শেষ। তুমি এখান থেকে পৃথিবীর শেষ পর্যন্ত যেখানেই যাও না কেন, তুমি বিলকিস রানীর মতো কোনো রানী দেখবে না। আচ্ছা, ওনাকে যে শ্রেষ্ঠ বলছে, এই শ্রেষ্ঠ কোন পরিপ্রেক্ষিতে বলছে সেটা কিন্তু আমরা আস্তে আস্তে জানতে পারবো। আচ্ছা দেখো বলতেছে বাট, বাট মানে হচ্ছে একটা বিপরীত জিনিস নির্দেশ করে। যেমন হি ইজ পোর, সে গরিব বাট অনেস্ট, তার মানে হচ্ছে গরিব হলে তার অনেস্ট হওয়ার কোনো সুযোগ ছিল না। সাধারণত যারা গরিব হয় তারা বিভিন্ন চুরি করে বা সামথিং এরকম হয়, তাহলে গরিব হয়েও সে কি সৎ। সো এটাই বলছে যে এত বড় রাজা হওয়া সত্ত্বেও, সরি এত বড় রানী হওয়া সত্ত্বেও তিনি কি করতেন, বাট বালকিস অর্থাৎ বিলকিস টকড কথা বলতেন, টু আ বাটারফ্লাই, বাটারফ্লাই মানে কি বলতো, এই বাটারফ্লাই মানে কি, বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি। কে না ভালোবাসে প্রজাপতিকে, বালকিস টক টু বাটারফ্লাই। আচ্ছা বাটারফ্লাই এইখানে তোমরা একটু ছোট্ট করে লিখে রাখো, এটাকে নেচার ইঙ্গিত করছে, নেচার। এই যে নেচার মানে প্রকৃতি, প্রকৃতির সান্নিধ্যে থাকতেন তিনি। অর্থাৎ বিলকিস এত বড় রানী হওয়া সত্ত্বেও তিনি প্রকৃতির সান্নিধ্যে থাকতেন। আমরা যেসব প্রচলিত রাজা রানীকে দেখি, তারা কিন্তু সবসময় গাড়ি ঘোড়া বা সামথিং এলস, মানে আভিজাত্যের যেসব প্রতীক আছে সেখানে কিন্তু ঘোরাফেরা করে বা সেই জিনিসগুলো ব্যবহার করে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পৃথিবীর এখান থেকে শেষ পর্যন্ত যার মতো কোনো বড় রানী আসে নাই, তারপরেও তিনি প্রকৃতির সাথে কথা বলতেন, প্রকৃতির সান্নিধ্যে থাকতেন। কেমন, অ্যাজ মানে হচ্ছে যেমন, যেমন করে, ইউ আমাদেরকে বলছে আমরা উড টক টু আ ফ্রেন্ড, আমরা যেমন করে আমাদের বন্ধু। আচ্ছা বন্ধুদের সামনে আমরা কেমন ভাবে কথা বলি বলো তো, কোনো ফর্মাল রিলেশনশিপ কি তাদের সাথে আমাদের আছে নাই কিন্তু, আমরা খুব মানে মনের যত সুখ দুঃখ বেদনা আছে তাদের সামনে কিন্তু প্রকাশ করে কথা বলি। তো সেটাই বলতে চাচ্ছেন যে বিলকিস রানী, আমরা যেমন আমাদের বন্ধুর সাথে কথা বলি, বন্ধুর সাথে মিশি, ঠিক তেমনি ভাবে তিনি প্রকৃতির প্রতিটা বস্তুর সাথে মিশতেন, প্রকৃতির সাথে মিশতেন, সবার সাথে মিশতেন। আচ্ছা এরপরে কি, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, এই পর্যন্ত সবার ক্লিয়ার, বুঝতে পারছো? ইয়েস লিখো। ওকে ভেরি গুড। আচ্ছা নেক্সট, এবার দেখো বিলকিস রানীর প্রসঙ্গটা মোটামুটি একটু মুলতবি রাখছে। নেক্সট, দেয়ার ওয়াজ নেভার আ কিং, এবার সুলাইমান বা সলোমনের কথা বলতেছে। ওই একই ছিল না কখনো একটা রাজা, সুলাইমান বা সলোমন রাজার মতো। নট না, সিন্স দ্য ওয়ার্ল্ডস বিগেন, সিন্স মানে এখানে হতে, ঠিক আছে, সিন্স মানে হতে, যখন থেকে পৃথিবী শুরু হয়েছে, অর্থাৎ এখান থেকে 10,000 বা 20,000 বছর হোক, যখন থেকে পৃথিবী শুরু হয়েছে তখন থেকে আজ পর্যন্ত আমরা যে যুগে দাঁড়িয়ে আছি এই পর্যন্ত, এমন কোন রাজা ছিল না যে কিনা সুলাইমানের মতো ক্ষমতাধর ছিল এবং সুলাইমানের মতো এত বড় রাজত্ব তার ছিল। ওকে, কিন্তু একই কথাই বলছে দেখো, এগুলো কিন্তু রিপিট হয়েছে। বাট সলোমন টক টু আ বাটারফ্লাই, এখানেও কিন্তু বলছিল বাট বালকিস টক টু আ বাটারফ্লাই। সো এইখানেও কিন্তু এই যে বলছে আগে নেচারের সাথে এত বড় রাজা হওয়া সত্ত্বেও তার কিন্তু একটা কানেকশন ছিল। একইভাবে এখানে বলছে অ্যাজ যেমন, আ ম্যান একজন মানুষ, উড টক টু আ ম্যান, একজন আমরা যেভাবে আরেকজনের সাথে কথা বলি, ঠিক তেমনি ভাবে তিনি প্রকৃতির সাথে মিশতেন, প্রকৃতির প্রতিটি বিষয়বস্তুর সাথে কথাবার্তা বলতেন। আচ্ছা
এবার দেখো এদের পরিচয় দিচ্ছে, তোমরা কিন্তু এই বিষয়গুলো খুব ভালো করে মাথায় নাও, কেননা এর পরে যে কোশ্চেন গুলো আসতেছে সেখানে কিন্তু এই রিলেটেড প্রশ্নগুলো থাকবে। দেখো শি বলতে এখানে বিলকিস রানীকে বোঝাচ্ছে, আজ কুইন অফ সাবেয়া, সেবা বা সাবেয়া যেটাই বলো না কেন সেবা রাজ্যের রানী ছিলেন। এন্ড হি, এখানে হি বলতে কিন্তু বুঝাইছে সলোমন রাজাকে। অজ এইজা, এটা উচ্চারণ কি বলো, এশিয়া বলবা না, এটা এমনি উচ্চারণ করবা, এইজা, এইজা, এটা কিন্তু ট্রু উচ্চারণ, ঠিক আছে? তোমরা যেভাবে বা আমরা যেভাবে আগে বলতাম এটা না, উদ্ভাসের ইংরেজি ক্লাসে এসছো, প্রোনাউন্সিয়েশন থেকে ঠিক করে সবকিছু বেসিক গ্রামার এভরিথিং উইল বি অলরাইট ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকো। আচ্ছা তাহলে এইজা স্লট, এশিয়া, আমরা যখন বাংলায় বলি তখন এশিয়া বলি, কিন্তু ইংরেজিতে বললে এইজা। তাহলে এশিয়া মহাদেশের লর্ড বলতে রাজা ছিলেন উনি। তাহলে কত বড় রাজত্ব, তুমি চিন্তা করে দেখো, প্রায় 44টা দেশ নিয়ে এশিয়া মহাদেশ গঠিত। মানে তুমি যদি সাপোজ তোমাকে কেউ যদি একটা দেশের রাজা বানায় দেয় বা প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট বানায় দেয়, তাহলে তোমার কি একটা অবস্থা হইতো বলো তো, আকাশে উঠতা না? বাট উনি পুরো 44টা দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট ছিলেন, তারপরেও উনি এত সাদাসিধা ছিলেন, সেটা কিন্তু অনেক ভাবার বিষয় আর কি। আচ্ছা এবার কি বলতেছে, দুইজন নিয়ে বলছে, বোথ অফ, এখানে এই যে দেম বুঝাইছে কিন্তু দেম এখানে একটু অমিট করছে, বোথ অফ দেম টক টু বাটারফ্লাইস, তারা দুইজনই বাটারফ্লাই বা প্রকৃতির সান্নিধ্যে আসতো, সবার সাথে কথা বলতো। ওয়েন দে টুক দেয়ার ওয়ার্কস অ্যাব্রোড, যারা শুধু এটা তাদের দেশে না, তারা যখন তাদের রাজ্য ছেড়ে, অ্যাব্রোড মানে হচ্ছে বিদেশ, বিদেশে যেতেন, তখনও কিন্তু তারা সবার সাথে কথা বলতেন। আচ্ছা বলো, ক্লিয়ার, কবিতা ক্লিয়ার? কবিতা বুঝতে পারছো সবাই? ওকে, দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সবারই ক্লিয়ার। ওকে, আরো ক্লিয়ার হবে আমরা যখন প্রশ্নগুলো অ্যান্সার করব তখন। চলো দেখি এই রিলেটেড কি প্রশ্ন আছে আমাদের। 1 নাম্বার কোশ্চেন। আচ্ছা, তার আগে, কোশ্চেনে যাওয়ার আগে, পারপাস, অর্থাৎ পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য, এই কবিতার উদ্দেশ্যটা কি? কি মনে হয় তোমাদের, এতক্ষণ পড়ে কি বুঝলে, যে এই কবিতাটা লেখার কারণ কি, বা তোমাদের কি শিক্ষা দিতে চাওয়া হয়েছে এই কবিতাটার মাধ্যমে, একটু বলো তো দেখি। হ্যাঁ মাশরাফি, তোমার নাম বলেছি। বি ওয়ান উইথ নেচার, প্রকৃতিকে ভালোবাসো, বিনয়ী হওয়া, ভেরি গুড, অনেস্টি, আরো 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 চাই, আমি আরো কমেন্ট চাই। সরল মনোভাব, অহংকার না করা, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা অনেক ট্যালেন্টেড। সো তোমাদের সবার কথাই কিন্তু ঠিক আছে, মূলত যে প্রচলিত যে রাজা বা রানী বর্তমানে আমরা দেখি, এর বাইরে যে উনি একটু এমন রাজা রানীকে দেখাতে চাইছেন যারা কিনা বিনয়ী হবে, অহংকার থাকবে না, সবার সাথে মিশবে, প্রকৃতিকে ভালোবাসবে, এরকম, এটা তোমাদের শিক্ষা দেওয়া হয়েছে। তোমরা যখন, তোমরা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা, তোমাদের মাঝে কেউ আগামী দিনের প্রধানমন্ত্রী হবে, আগামী দিনের রাষ্ট্রপতি হবে, বা প্রশাসন এরকম ডিসি এসপি এরকম হবে। সো তোমরা যাতে ছোটবেলা থেকেই এই বিষয়টা লালন করো, এইভাবেই বড় হও, এই জন্যই কিন্তু পাঠ্যপুস্তকে তোমাদের এই কবিতাটা ইনক্লুড করা হয়েছে। তো চলো দেখি কি প্রশ্ন আছে এখানে, সেটাই বলছে আর কি। কাইন্ডনেস, সিম্পল, এই যে তোমরা এইগুলো একটু হাইলাইট করতে পারো, সিম্পল মাইন্ডেড, কাইন্ডনেস হবে, কানেকশন উইথ নেচার, তোমরা যা যা বলছো সবগুলো কিন্তু ঠিক। ওভার অর্লি পাওয়ার, মানে অর্লি পাওয়ারের উপরে কানেকশন উইথ নেচারটা বেশি গুরুত্ব দিবে, ঠিক আছে? এবং আরেকটা বিষয় সেটা হলো হিউম্যানিটিকে গুরুত্ব দিব, নট রিসেস, রিসেস মানে কি, সম্পদ, সম্পদকে গুরুত্ব দিব না, দিব মানবিকতাকে গুরুত্ব। ওকে, বুঝতে পারছো মেইন থিম? ইয়েস লিখো যদি বুঝতে পারো মেইন থিম। ওকে, এস, ম্যাক্সিমাম ইয়েস। আচ্ছা নেক্সট, আরো ক্লিয়ার হবে যখন আমরা কোয়েশ্চেন গুলোর অ্যান্সার করব। আচ্ছা দেখো এবার তোমাদের বইতে 1.3.2 যেখানে আছে, এখানে কবিতার আন্ডারে কিন্তু কোয়েশ্চেন গুলো আছে। প্রথম প্রশ্ন হচ্ছে হাউ মেনি, হাউ মেনি মানে হচ্ছে কতটা, কতটা বা কতগুলো, ক্যারেক্টার্স মানে চরিত্র, তার মানে ডিয়ার ইন দ্য পোয়েম, এই কবিতায় কতটা চরিত্র আছে বলো তো দেখি, পারো কিনা, কতটা আছে? 2 3 বলতেছে। আচ্ছা তার আগে আমরা একটু ক্যারেক্টার কি জেনে আসি। দেখো, ক্যারেক্টার্স আর দ্য পিপল, এটা পিপল হইতে পারে, মানে কবিতা বা সাহিত্যে গল্প বলো উপন্যাস বলো, এখানে যে ক্যারেক্টার গুলো আমরা চিন্তা করি, এটা আইদার পিপল মানে মানুষ হইতে পারে,
অ্যানিমালস প্রাণী হইতে পারে, ঠিক আছে, হয় মানুষ অথবা প্রাণী, কোনো জড় বস্তু কিন্তু কোনো ক্যারেক্টার হবে না। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন দিয়েছি যে ক্যারেক্টার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন দ্য স্টোরি বা পোয়েম, যেটাই বলো না কেন, ক্যারেক্টার্স দিয়েই কিন্তু গল্পটাকে সাজানো হয়। তাহলে আমরা এখানে পেলাম যে ক্যারেক্টার্স মানুষও হইতে পারে আবার অ্যানিমালও হইতে পারে। সেই সুবাদে এখানে দেখো আমরা গুনি এবার, এই যে একটা ক্যারেক্টার, আহ আরেকটা কি, এই একটা ক্যারেক্টার, এন্ড এই যে বাটারফ্লাই, টক টু এ বাটারফ্লাই, অ্যানিমাল। আমরা কিন্তু বলছি যে ক্যারেক্টার কি হইতে পারে, অ্যানিমাল হইতে পারে। তো বাটারফ্লাই একটা প্রাণী যেহেতু, সো তিনটা, টোটাল কয়টা ক্যারেক্টার আছে এই দেখো, তিনটা ক্যারেক্টার আছে। আচ্ছা, বুঝতে পারছো তিনটা ক্যারেক্টারের বিষয়টা, বুঝতে পারছো? ঠিক আছে, ভেরি গুড। নেক্সট দেখি কি প্রশ্ন আছে আমাদের। নেক্সট প্রশ্ন হচ্ছে, হু আর বালকিস এন্ড সলোমন? বালকিস অর্থাৎ বিলকিস এবং সুলাইমান রাজা কে ছিলেন? আচ্ছা, এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের এইখানেই আছে। সো আমরা একটু ব্রেন স্টর্মিং করে নিই যে আমরা আসলে কি কি লিখতে যাচ্ছি। সো এখানে দেখো আছে কুইন, তাহলে আমরা বালকিস সম্পর্কে পেলাম যে বালকিস একজন কুইন ছিলেন। তাহলে এটাকে আমরা ইংলিশে কি লিখবো? বালকিস অজ আ কুইন, এরকম লিখতে পারি একটা। আচ্ছা, তার সম্পর্কে কিন্তু আরো একটু উত্তর দেওয়া আছে। যেমন এখানে কি দেওয়া আছে, ফ্রম হিয়ার টু দা হোয়াইট ওয়াল সেন্ট, তার মানে কিন্তু উনি সবচাইতে বড় কুইন ছিলেন। সো উত্তরটা অনেকটা এরকম হবে, বালকিস ইজ দ্য কুইন অফ সাবেয়া। এই যে দেখো নাম দেওয়া আছে কোথাকার কুইন ছিলেন, এই যে সাবেয়ার নাম দেওয়া আছে, এই যে সাবেয়া, অর্থাৎ সায়েবা রাজ্যের কুইন ছিলেন। অলসো নোন, নোন মানে কি, পরিচিত, উনি আরো পরিচিত ছিলেন কি নামে বলতো, দ্য কুইন অফ সাবেয়া, সেবা, এখানে সেবা বলছে, এই যে সেবা, সেবা রাজ্যের কুইন হিসেবে পরিচিত ছিলেন। হু ভিজিটেড সলোমন? আচ্ছা, এই কথাটা তোমরা জানো কিনা, তোমাদের জন্য একটু বলে দিই, সেটা হচ্ছে তোমরা জানো কিনা জানি না, যে উনি কিন্তু সুলাইমান রাজাকে টেস্ট করার জন্য, উনি প্রকৃত রাজা কিনা বা ওনার রয়্যালটি কতটুকু সেটা কিন্তু টেস্ট করার জন্য আহ ওনার রাজ্যে গিয়েছিলেন, সুলাইমান এর রাজ্যে গিয়েছিলেন। তোমরা যখন আরেকটু বড় হবা, নাইনে পড়বা, তখন তোমাদের রিঅ্যারেঞ্জ বা সামথিং থাকবে, ওইখানে দেখবা যে সুলাইমান রাজা এবং বিলকিস রানীর একটা কাহিনী আছে, যেখানে সুলাইমান রাজা ঠিক বলছে কিনা এটা টেস্ট করার জন্য বিলকিস রানী তার রাজ্যে যায়। সো এইটা এখানে ইনক্লুড করা হয়েছে। এইবার সলোমন সম্পর্কে কি বলা হয়েছে, সলোমন ইজ দ্য লর্ড অফ এইজা। এটা এখানে যেটাই দেওয়া আছে সেটা কিন্তু একটু অন্যভাবে লেখা হয়েছে, লর্ড অফ এইজা, এশিয়ার রাজা ছিলেন, রিনাউন্ড ফর, তিনি, রিনাউন্ড মানে হচ্ছে বিখ্যাত, হিজ উইজডম মানে জ্ঞান, অ্যান্ড ওয়েলথ সম্পদ, হু রুলড যিনি শাসন করেছিলেন, ওভার আ ভাস্ট মানে বৃহৎ, বৃহৎ এম্পায়ারের উপরে, এম্পায়ারের উপরে, এম্পায়ার মানে হচ্ছে রাজত্ব, অনেক বড় রাজত্ব যিনি শাসন করেছিলেন, যেহেতু উনি এইজাস লর্ড ছিলেন, সো বিষয়টা কিন্তু রিলেট করাই যায়। ক্লিয়ার কিনা? ভাস্ট মানে বৃহৎ, ভাইয়া ভাস্ট মানে বৃহৎ, রিনাউন্ড মানে বিখ্যাত, এই যে লিখছি এখানে, সবাই দেখো একটু লক্ষ্য করো। ক্লিয়ার ক্লিয়ার? হ্যাঁ ফারহান, গুড। ওকে, নেক্সট নেক্সট কোয়েশ্চেন আমাদের এখানে দেখো, নেক্সট কোয়েশ্চেনে বলছে হাউ আর দে, তারা কেমন ছিলেন? আচ্ছা, তোমাদের কি মনে হয়, আমরা যে এতক্ষণ কবিতা পড়লাম, কবিতা দেখে কি মনে হয় তারা কেমন ছিলেন? তারা অবশ্যই ভালো ছিলেন, নেচার লাভিং ছিলেন, বা তারা বিনয়ী ছিলেন, এরকমই তো, তাই না? আমরা পড়ে তো এটাই বুঝলাম। সো এইটাকে ইংলিশে লিখতে হবে, চলো লিখি। এই দেখো, দে আর বোথ ওয়াইস, তারা ছিলেন জ্ঞানী, ওয়াইস মানে হচ্ছে জ্ঞানী, তারা জ্ঞানী ছিলেন, অ্যান্ড পাওয়ারফুল রুলার্স, তারা কিন্তু পাওয়ারফুল রুলার্স ছিলেন, মানে ক্ষমতাধর শাসক, ক্ষমতাধর শাসক ছিলেন, ক্ষমতাধর শাসক ছিলেন না, দেখো কত বড় বড় এম্পায়ার ছিল তাদের। বাট কিন্তু, এখানে কিন্তু ওই যে বাট দিয়ে বিপরীত করতেছে, ওখানে যেভাবে আছে, বাট দে অলসো হ্যাভ আ ফ্রেন্ডলি অ্যান্ড হাম্বল সাইড, হাম্বল মানে হচ্ছে বিনয়, বিনয়, বিনয়ের জায়গা ছিল, অ্যাজ দে টক যেহেতু তারা কথা বলতো, টু আ বাটারফ্লাই অ্যাজ এ ফ্রেন্ড, মানে বন্ধুর মতো একজন বাটারফ্লাইয়ের সাথে তারা কথা বলতো। সো এই বিষয়টা কিন্তু তোমার লিখতে হবে, এই যে এইখানে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো একটু সাজায় গুছায়। ক্লিয়ার ক্লিয়ার? ইয়েস, কাইন্ডনেস ন্যাচারাল লাভিং, ভেরি গুড হয়েছে। সবার যাচ্ছে, সবার কমেন্ট দেখতে পাচ্ছি আমি।
ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা ঠিক আছে, চলে আসছি আবার। ক্লিয়ার ক্লিয়ার, সবার কমেন্ট দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট দেখি আমাদের জন্য কি প্রশ্ন আছে। ডি, হু ইজ দেয়ার ফ্রেন্ড, তার মানে তাদের বন্ধু কে ছিল, বলো তাদের বন্ধু কে ছিল, কে ছিল তাদের বন্ধু? বাটারফ্লাই, রাইট, বাটারফ্লাই, ইয়েস, এখানে আছে। দেয়ার ফ্রেন্ড ইজ আ বাটারফ্লাই, তাদের বন্ধু ছিল একজন প্রজাপতি। আ সিম্বল অফ বিউটি, এই বাটারফ্লাইটা কি কিসের সিম্বল, সিম্বল মানে প্রতীক, তাহলে এই সিম্বল অফ বিউটি অ্যান্ড ফ্রিডম, ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, এই যে স্বাধীনতা, ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা। হু লিসেন্স টু দেয়ার কনভারসেশন, হু লিসেন্স তার মানে এই যে বাটারফ্লাই লিসেন্স টু দেয়ার কনভারসেশন, তাদের কথোপকথনকে শুনতো, অ্যান্ড উইটনেসেস দেয়ার গ্রেটনেস, এবং উইটনেসেস মানে হচ্ছে সাক্ষী হওয়া, এটা তোমরা একটু, আমি পাশে লিখে নিচ্ছি, তোমরা নোট দেখে পড়ে নিও, সাক্ষী হওয়া, সাক্ষী হওয়া। আচ্ছা, দেয়ার গ্রেটনেস মানে হচ্ছে শ্রেষ্ঠত্ব, তার মানে এখানে বলছে তাদের ফ্রেন্ড ছিল প্রজাপতি, এ সিম্বল, এই প্রজাপতিটা কিসের প্রতীক, বিউটি সৌন্দর্য, অ্যান্ড ফ্রিডম স্বাধীনতার প্রতীক। হু লিসেন্স, যারা, যে শুনতো, টু দেয়ার কনভারসেশন, বাটারফ্লাইটা তাদের কনভারসেশন বা কথোপকথন শুনতো, অ্যান্ড উইটনেসেস এবং সাক্ষী হতো দেয়ার গ্রেটনেস, তারা যে গ্রেট ছিল এই বিষয়টা কিন্তু বাটারফ্লাই নিজেই সাক্ষী, বুঝতে পারছো? আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, দেখো, চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, হোয়াট আর দ্য রাইমিং ওয়ার্ডস ইউজড ইন দ্য পোয়েম, রাইমিং ওয়ার্ডস কি ভাইয়া, রাইমিং ওয়ার্ডস সম্পর্কে তোমরা পরিচিত আছো কিনা, বলো রাইমিং ওয়ার্ডস। ক্লাস 7-এ তোমাদেরকে পড়ানো হয়েছে রাইমিং ওয়ার্ডস। আচ্ছা, মিক্সড একটা ইয়ে দেখা যাচ্ছে উত্তর, যে কেউ কেউ পরিচিত আছে, কেউ কেউ পরিচিত নাই। আচ্ছা, রাইমিং ওয়ার্ডস, রাইমিং কে যদি আমি বাংলা করি তাহলে হচ্ছে ছন্দ, প্রত্যেকটা লাইনের শেষের শব্দের যদি মিল হয় তাহলে সেটা ছন্দ বলে। ফর এক্সাম্পল, আমি যদি বলি কাজী ভাইয়ের দই খাই আর মুগ্ধ হই, এই যে দই আর হই, এই যে একটা রাইমিং শব্দ করছে না, মানে সমজাতীয় উচ্চারণ হয়েছে না, এটাই কিন্তু রাইমিং ওয়ার্ডস। দেখো আমরা যদি কবিতায় যাই তাহলে বুঝতে পারবো বিষয়টা, দেখো এই যে বালকিস, এই শব্দের ইস, এই শব্দের সাথে কারোর মিল নাই, বাট দেখো এন্ড, এই যে এন্ড, ফ্রেন্ড, এই যে ইএনডি, ইএনডি সাউন্ড, তাহলে এই একটা সাউন্ড হয়েছে, একটা সাউন্ড হয়েছে, এটা কিন্তু রাইমিং ওয়ার্ড। আচ্ছা দেখো এবার বিজ্ঞান, ম্যান, এই যে অ্যান, এখানে অ্যান, তাহলে দেখো একই রকম, শেষের শব্দের উচ্চারণ কি একই রকম। আচ্ছা এবার দেখো এই দুইটাই বেসিক্যালি, আর আর কোনোটা কি হয় বলো তো দেখি, আর কোনোটা হয় কিনা, আর কোনোটা হয়, কয় জায়গায় আছে তাহলে, বুঝছো বুঝছো সবাই রাইমিং ওয়ার্ড বুঝছো এখন? আর কোন জায়গায় আছে বলো, আরেক জায়গায় বসো, আরেক জায়গায় আছে বলে ফেলো। এই যে লর্ড, অ্যাব্রড, লর্ড আর অ্যাব্রড, তিন জায়গায়। আচ্ছা দেখো এখানে উত্তরটা দেখে নাও। আচ্ছা এটা হবে কিনা বলো দেখি, সলোমন এন্ড ম্যান, এই জায়গায় তোমরা পাইছো, এই এক জায়গায় তোমরা পাইছো, এই জায়গায় তোমরা পাও নাই, এক জায়গায় পাইছো, বাকিগুলো দেখো হবে কিনা বলো, বলে ফেলো, দেখো তো বাকিগুলো হয় কিনা। আর আরিয়ানা বলবো, রাইমিং ওয়ার্ড বলবো, আবারও বলবো। এখন তোমরা বলো তো, তোমরা যে জায়গায় বলছো, ধরো এইখানে বলছো, তোমরা যে জায়গায় বলোনি আমি মুছে দিচ্ছি, এই যে তোমরা এটা বলোনি, আহ হ্যাঁ, তোমরা এই দুই জায়গায় বলোনি, এখানে রাইমিং ওয়ার্ড হয় কিনা দেখি। আচ্ছা দেখো, এটা ডিপেন্ড করে তুমি কিভাবে উচ্চারণ করছো, তুমি যদি এটা উচ্চারণ করো সলোমান ম্যান, ওইটার সাথে হয়, বাট তুমি যদি উচ্চারণ করো সলোমন, তাহলে কিন্তু ওইটার সাথে বিষয়টা যাবে না। সো
আমরা বেসিক্যালি আমাদের যখন আসবে তখন আমরা এটাকে রাইমিং আউট করবো না, ঠিক আছে? ওটার উচ্চারণ হচ্ছে সলোমন। তোমরা এই ভুলটা করে থাকো বলেই কিন্তু এই দুইটা এখানে ইনক্লুড করা হয়েছে। এটার সাথে আমরা রাইমিং আউট করবো না, এটার উচ্চারণ সলোমন, আর অন্যদিকে এটার উচ্চারণ কিন্তু ম্যান। সো সলোমান যদি হইতো তখন কিন্তু এটা রাইমিং হইতো, কিন্তু উচ্চারণ সলোমন, সো হবে না। আচ্ছা নেক্সট, সাবেয়া আর হচ্ছে এইজা, এটা হয় কিনা বলো? সাবেয়া আর এইজা হয় কিনা বলো? হবে? আমরা সবাই নামাজে যাব ইনশাল্লাহ, দ্রুত শেষ করে দিব, সমস্যা নাই। হবে সাবেয়া এইজা, এটা হবে বলো? হবে না? কেন না? কি বলছিলাম আমি বলো তো? আমি কি বলছিলাম শুরুতে? শব্দগুলো শেষে থাকতে হবে, তাই না? শব্দগুলো কি প্রত্যেক লাইনের শেষে থাকতে হবে। তাহলে এখানে দেখো সাবে আছে হচ্ছে শেষে, ওকে ফাইন। কিন্তু এইখানে দেখো এই যার পরে কিন্তু আরেকটা শব্দ অলরেডি আছে, লর্ড, তার মানে এই শব্দটা শেষে না। সো এইটাও কিন্তু হবে না। এগুলো তোমরা ভুল করো দেখে স্লাইডে কিন্তু আনা হয়েছে। তাহলে টোটাল আমরা কয় জায়গায় পেলাম? এক হচ্ছে এন্ড ফ্রেন্ড, বিজ্ঞান ম্যান, আর হচ্ছে লর্ড অ্যাপ্রো, তিন জায়গায় পেলাম। ক্লিয়ার সবার? ইয়েস লিখো। ওকে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখি আমাদের কি আছে, আরেকটা আছে, হোয়াট আর দ্য ওয়ার্ডস দ্যাট আর রিপিটেড ইন দ্য পোয়েম। আচ্ছা, এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। রিপিটেড মানে কি? একের অধিকবার যে ওয়ার্ড গুলো হয়েছে সেটাকে। আর আরেকটা জিনিস লক্ষ্য রাখবা, এখানে কিন্তু ওয়ার্ড বলে নাই, কি বলছে? ওয়ার্ডস, মানে একের অধিক, একের অধিক। সো এখানে এমন ওয়ার্ড আছে, সিঙ্গেল ওয়ার্ড, যেগুলো অনেকবার হয়েছে, ব্যবহার হয়েছে, বাট এখানে একের অধিক, তার মানে দুইটা তিনটা শব্দ মিলে যে শব্দগুলো রিপিট হয়েছে ওই শব্দগুলো কিন্তু তোমার ইনক্লুড করতে হবে। বলো দেখি কোনগুলো রিপিট হয়েছে। এই যে দেখো, দেয়ার ওয়াজ নেভার এ কুইন অর কিং লাইক, এই যে এই কথাটা কতবার রিপিট হয়েছে এখানে দেখো। এই যে এই একবার রিপিট হয়েছে, এই একবার রিপিট হয়েছে, অর্থাৎ দুইবার। রিপিট মানে কি? একের অধিক, তাহলে দেখতে পাচ্ছি যে আমরা এই যে সেন্টেন্সটা একের অধিকবার লেখা হয়েছে। আচ্ছা দেখো তারপরে এই একটা, বাট, এই যে বাট বালকিস টক টু আ বাটারফ্লাই, এই বাট সলোমন টক টু আ বাটারফ্লাই, তার মানে এটাও কিন্তু রিপিট হয়েছে, অর্থাৎ রিপিট মানে একের অধিক, এটাও দুইবার বলা হয়েছে। আচ্ছা, এই যে আরেকটা, অ্যাজ ইউ অথবা অ্যামান উড টক টু আ ফ্রেন্ড। সো এইখানে দেখো, এই যে এইখানে রিপিট হয়েছে এবং এইখানে, বুঝতে পারছো বিষয়টা? ওয়ার্ড ওয়ার্ড বলে নাই, যদি একটা একটা ওয়ার্ড বলতো তাহলে কিন্তু তুমি এই যে বালকিস নিয়ে আসতে পারতা, এরপরে সলোমন নিয়ে আসতে পারতা, বাটারফ্লাই নিয়ে আসতে পারতা, বাট এখানে বলছে ওয়ার্ডস, তার মানে একের অধিক কথাগুলো কোন জায়গায় রিপিট হয়েছে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার ক্লিয়ার? ইয়েস লিখো। আবরার, তোমাকে তো দেখতে পাচ্ছি আমি। ওকে, নেক্সট লাস্ট কোশ্চেন। বলছে, ডু দিস রিপিটেড ওয়ার্ডস হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য পোয়েট ওয়ান্টস টু সে। তার মানে এই যে রিপিটেড ওয়ার্ড গুলো তোমাকে কি, মানে পোয়েট যেটা কবিতায় আমি যে দেখালাম না পারপাস বুঝাইছে, ওই পারপাসটা কি রিপিটেড ওয়ার্ড কোনোভাবে তোমার সাহায্য করছে বুঝতে? ওই পারপাস কি তুমি বুঝতে পারছো রিপিটেড ওয়ার্ডের মাধ্যমে? অফকোর্স পারছো। উনি যখন বারবার বলছেন যে দে টক টু আ বাটারফ্লাই, দেয়ার ওয়াজ নেভার লাইক এ কুইন অর কিং, এরকম করে যখন বলছে তখন উনি যে আসলে বুঝাইতে চাইছেন যে প্রচলিত কোন রাজা রানীর মতো তারা ছিলেন না, তারা নেচার লাভিং ছিলেন, এটা কিন্তু আমাদের সামনে খুব ভালোভাবে ফুটে উঠছে এই বারবার এই কথাগুলো বলার মাধ্যমে। সো দেখো উত্তরটা কেমন হবে। ইয়েস, দিস রিপিটেড ওয়ার্ডস, এই একের অধিক বলা শব্দগুলো হেল্প, সাহায্য করে, আজ আমাদেরকে আন্ডারস্ট্যান্ড বুঝতে, দ্যাট যে দ্য পোয়েট ওয়ান্টস, কবি চাই, টু সে বলতে, দ্যাট যে বালকিস এন্ড সলোমন এই দুই রাজা রানী আর ইউনিক, ইউনিক মানে হচ্ছে তারা অনন্য, অ্যান্ড অ্যাডমায়ারেবল এবং তারা খুবই প্রশংসনীয়, বাট দে অলসো শেয়ার, কিন্তু তারা ভাগাভাগি করে বা তাদের মধ্যে মিল আছে, কমন বন্ড, একটা কমন জিনিস আছে তাদের মধ্যে, সেটা কি? এই যে উইথ ইচ আদার, একে অন্যের সাথে কমন আছে,
উইথ নেচার, তারা দুইজনই নেচার লাভিং। সো এই বিষয়টা কিন্তু এখানে বলতে চাচ্ছে যে তারা বড় রাজা রানী থাকলেও তারা যে নেচার লাভিং, এই কথাটা কিন্তু বোঝাইতেই কবি বাট দে টক টু এ বাটারফ্লাই, দেয়ার ওয়াজ নেভার লাইক এ কিং অর কুইন লাইক বালকিস সলোমন, এরকম কথাবার্তা কিন্তু বলছেন। আচ্ছা, দে শো, তারা দেখায় আমাদেরকে দ্যাট উইজডম, এই যে জ্ঞান এন্ড পাওয়ার, শক্তি, ক্যান বি ব্যালেন্সড, এটাকে ব্যালেন্সড মানে কি নিয়ন্ত্রণ করা যেতে পারে উইথ কাইন্ডনেস, যে দয়া আছে সেটার সাথে, অ্যান্ড সিম্পলিসিটি, এবং সিম্পলিসিটি মানে হচ্ছে একদম যেটা সাধারণ সেটা। বুঝতে পারছো বিষয়টা? সবার কমেন্ট দেখতে পাচ্ছি, রাফিন, মারিয়া, হাসিব, সবার কমেন্ট দেখতে পাচ্ছি। ক্লিয়ার কিনা বলো এটা? ওকে, ভেরি গুড। আচ্ছা, আমাদের কোয়েশ্চেন শেষ মোটামুটি। এখন হচ্ছে আমরা কবিতা থেকে অর্থাৎ ফার্স্ট পেপার থেকে যেটা পড়তে চাইছিলাম সেটা কিন্তু মোটামুটি আমরা শেষ করে ফেলছি। দেখি আমাদের পরের স্লাইডে কি আছে। ওই যে বলছিলাম না যে বেসিক গ্রামার পড়বো আমরা। সো বেসিক গ্রামারের মধ্যে আজকে দেখো আমাদের আছে হচ্ছে, তোমরা আগে বেসিক গ্রামার কি কি পড়ছো বলো তোমাকে, কোন কোন জিনিস পড়ছো বেসিক গ্রামারে? উইজডম মানে হচ্ছে জ্ঞান, ভাইয়া উইজডম মানে হচ্ছে জ্ঞান। নামাজের সময় দিব। টেন্স, নাউন, ওকে, ভয়েস। আচ্ছা, নাউন কে কে পড়ছো? আমরা তো আজকে নাউন পড়বো, অল্প একটু পড়বো আর কি। নাউনের পজিশন পড়বো আর কি, নাউন সেন্টেন্সের কোন কোন জায়গায় বসে এটা পড়বো। বাকি হচ্ছে আমরা আমাদের প্রত্যেক ক্লাসের শেষেই টুকটাক নাউন থাকবেই, মাস্ট, মানে নাউন না মানে বেসিক গ্রামার থেকে টুকটাক থাকবেই। এটা তোমরা যাতে ঠিকঠাক ইংলিশ লিখতে পারো সেটার জন্য। এটা কিন্তু তোমাদের সিলেবাসে নাই এটা, বাট সিলেবাসে যেটা আছে সেটার জন্য তোমার ভালো ইংরেজি লেখা লাগবে। তো ওই কথা মাথায় রেখে কিন্তু এই বেসিক গ্রামারটা নিয়ে আসা। আচ্ছা, নাউন কি বলো? হোয়াট ইজ নাউন? হোয়াট ইজ নাউন? নাউন কি? সিম্পলিসিটি মানে সাধারণ, সাধারণতা, সরলতা। নাউন কি? নেম। ইয়েস, নাম, নাউনস আর নেমিং ওয়ার্ডস। ওকে, ভেরি গুড, সবার হয়েছে, সুন্দর হয়েছে। এবার দেখো এখানে সংখ্যাটা, নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, তার মানে কোনো কিছুর নামকেই নাউন বলে। কোনো কিছুর নামকে নাউন বলে। তোমরা 7 8 পড়ছো না? অল্প করে পড়ছো, আমরা ইনশাল্লাহ ইন ডিটেল আলোচনা করব। আচ্ছা, তাহলে কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। আচ্ছা, এই কোনো কিছুর নাম হইতে পারে কোনো পার্সনের নাম, এখানে যেমন সুরাজ, ঋতু, মাদার। এটা হইতে পারে কোনো প্লেসের নাম, যেমন এখানে। এটা উচ্চারণ কি হবে বলো তো, কি শিখাইছি এটা উচ্চারণ? এশিয়া বলবা আর কি বলবা? এইজা। উইজডম মানে জ্ঞান, এইজা, ভেরি গুড, এইজা। আচ্ছা, পটুয়াখালী, তোমরা অনেকেই হয়তো বা পটুয়াখালী থেকে দেখতেছো। এবার বাংলাদেশ, প্লেসের নাম হইতে পারে, কোনো কিছুর নামকেই নাউন বলে। আচ্ছা, কোনো থিংস এর নাম হইতে পারে, এই যে হ্যাট, টুপি, অস, ঘড়ি, বুক, বই, এটাও একটা নাউন। এবং একটা বিষয় ইন্টারেস্টিং, এটা লক্ষ্য করছো কিনা জানি না, আমরা যেটা ধরি অর্থাৎ এই যে জিনিসগুলো বললাম, হ্যাট, ওয়াজ, বুক, তারপরে এই যে নাম টাম গুলা, এগুলো কিন্তু সব অস্তিত্ব আছে আমাদের চোখের সামনে দৃশ্যমান, আমরা চাইলে ধরতে পারি যে, বা ওই জায়গাটা যেতে পারি। বাট এই যে আইডিয়ার যে নামগুলো বলছে, অনেস্টি, লয়্যালটি, অ্যাঙ্গার, এগুলো কিন্তু একটা নাউন, বুঝছো? বাট এই নাউন গুলো কি ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? তুমি কি অনেস্টি কেমন এটা কি ধরতে পারো, নাকি শুধু অনুভব করা যায় বলো তো? এটা কি ধরতে পারো তুমি? ধরতে পারো না। এই যে অনেস্টি, লয়্যালটি, অ্যাঙ্গার, এগুলো কিন্তু ধরা যায় না। তার মানে সবসময় যে ধরা যাবে, ছোঁয়া যাবে, এটাই নাউন হবে এমন না। অনেক সময় অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, ওটা কিন্তু নাউন হবে। কেননা সবকিছুরই একটা নাম আছে। এখন যদি কোনটা অনেস্টি আর কোনটা লয়্যালটি নাম না দেয়, তাহলে কিন্তু আমরা গুলিয়ে ফেলবো, বুঝতে পারবো না যে সততা কোনটা এবং আনুগত্য কোনটা এবং হচ্ছে রাগ কোনটা। বুঝতে পারছো? এই জন্য কিন্তু নাউনের প্রয়োজনীয়তা অনেক বেশি। হ্যাঁ, নাজিব বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ভেরি গুড, তোমরা তো দেখছি সবই পারো। আমরা সব ইন ডিটেল আলোচনা করব, তবে আমাদের সিলেবাসে আজকে হচ্ছে নাউন এন্ড ইটস পজিশন আছে, অর্থাৎ নাউন সেন্টেন্সের কোন কোন জায়গায় বসে এই বিষয়টা। আচ্ছা দেখো, ফাংশনস অফ নাউন, তার মানে এখানে আমরা বলতে পারি পজিশন, পজিশন। আচ্ছা, সেন্টেন্স স্ট্রাকচার কি বলো? একটা সেন্টেন্স কেমনে লিখতে হয়? কুইজ দিব, কুইজ দিব, অবশ্যই কুইজ দিব।
সেন্টেন্স স্ট্রাকচার লিখো সবাই। আমি লিখে দিই, দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা হলো সেন্টেন্সের জায়গা। এখন এই সেন্টেন্সের জায়গায় কোথায় কোথায় নাউন বসে এটা কিন্তু জানা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো এটাই কিন্তু আমরা জানবো। দেখো, সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট বেসিক্যালি ভার্বের আগে থাকে, ভার্বের আগে যেটা আছে সেটা হলো সাবজেক্ট। সো সাবজেক্ট হিসেবে যদি বলে কোনটা বসে, তুমি বলবা কি নাউন। সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। আচ্ছা, আরেকটা অবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবেও কিন্তু নাউন বসে। আচ্ছা, এইখানে দেখো আছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, ওইখানে আমি লিখছিলাম দেখো ভার্বের পরে অবজেক্টও বসতে পারে, কমপ্লিমেন্টও বসতে পারে। তোমরা কি এই দুইটার পার্থক্য জানো যে কোনটা অবজেক্ট হবে এবং কোনটা কমপ্লিমেন্ট হবে? বলো দেখি। আচ্ছা দেখো, আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাকে বুঝাই দিই এখানে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবো, কমপ্লিমেন্ট মানে হচ্ছে সমান। সাবজেক্টের পরে যেটা আছে ওইটা যদি সাবজেক্টের সমান হয়, একই জিনিস বুঝায়, তাহলে সেটা কমপ্লিমেন্ট, না হলে অবজেক্ট। যেমন আমি এখানে লিখছি আই অ্যাম আই স্টুডেন্ট, আর এখানে লিখছি আই হ্যাভ আ স্টুডেন্ট, দুইটা প্রায় একই রকম বাক্য। সো এখানে সাবজেক্ট কোনটা? এই যে আই, এখানে সাবজেক্ট হচ্ছে আই। তাহলে আমি বলছি ভার্বের পরে যেটা থাকবে, এইটার ভার্ব এইটা, এটার ভার্ব এইটা। তাহলে ভার্বের পরে এখানে স্টুডেন্ট আছে, আবার এখানেও স্টুডেন্ট আছে। এখন প্রশ্ন, তাহলে ভার্বের পরে যা থাকবে সেটা তো অবজেক্ট হতে পারে, আবার এদিকে দেখতে পাচ্ছি যে কমপ্লিমেন্ট হতে পারে, তাই না? একটা কনফিউশন তো ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এই ক্ষেত্রে আমি কিন্তু আবার বলে নিয়েছিলাম কমপ্লিমেন্ট আর সাবজেক্ট সমান হবে। তাহলে দেখো তো, আই সমান এই স্টুডেন্ট, এটা লেখা যায় কিনা ভাইয়া এবং আপুরা? আই সমান স্টুডেন্ট লেখা যায়? কেননা যে আই সেই তো স্টুডেন্ট, তার মানে সাবজেক্টের সমান না, তাহলে এইটা হচ্ছে কমপ্লিমেন্ট। বাট আই হ্যাভ এ স্টুডেন্ট, তার মানে আমি কি স্টুডেন্ট নাকি আমার একজন স্টুডেন্ট আছে? আমি তো আর স্টুডেন্ট না, আমার একজন স্টুডেন্ট আছে। তার মানে এই আই আর এই স্টুডেন্ট কিন্তু সমান না। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ভেরি গুড। তাহলে কমপ্লিমেন্ট হিসাবে কিন্তু নাউন বসে। আরেকটা জায়গায় বসে, সেটা হচ্ছে আর্টিকেলস। আর্টিকেল কি জানো কিনা? এই যে এ এন আর ডাকে আর্টিকেল বলে। তাহলে যেটা আর্টিকেল হবে তারপরে কিন্তু একটা অবশ্যই নাউন বসবে। বিষয়টা কেমন? আমি যদি লিখি আই নো দা বয়, এই যে লিখলাম, তাহলে এখানে আর্টিকেল কোনটা ভাইয়া বলো তো, এবং আপুরা বলো তো? এইটা দা, তাই তো? তাহলে এই বয়টা অবশ্যই একটা নাউন। তুমি যেখানে আর্টিকেল ব্যবহার করবা তারপরে অফকোর্স তোমাকে একটা নাউন কিন্তু ব্যবহার করাই লাগবে। এইটুকু ক্লিয়ার কিনা ভাইয়া বলো? এইটুকু ক্লিয়ার কিনা? ওকে, সবার ক্লিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা, এখন কুইজ টাইপের ঠিক না, এটা হচ্ছে যেহেতু আমাদের কুইজ দেওয়ার মতো কিছু নাই, আমরা যে বিষয়গুলো পড়ছি, অর্থাৎ আমরা দেখলাম না রিপিটেশন বা রিপিটেড ওয়ার্ড এবং রাইম স্কিম, রাইম দেখলাম। সো ওই দুইটার উপরে তোমাদের জাস্ট ছোট একটু এক্সাম টাইপের, তোমরা এ বক্সে লিখে দাও, চ্যাট বক্সে, যে এই কবিতায় কোন কোন ওয়ার্ডস গুলো রিপিট হয়েছে, বা ওয়ার্ড কিন্তু ওই সেন্টেন্স আকারে লিখতে হবে। লেখো সবাই, লেখো। এই তো আর মাত্র 3-4 মিনিটের মধ্যে ছুটি দিয়ে দিব। এই কবিতায় রিপিট হয়েছে কোন ওয়ার্ডস গুলা? কমপ্লিমেন্টের বাংলা তো আসলে ওইভাবে হয় না, পরিপূরক বলে। ভেরি গুড, উইস উইস, এই কথাটা কিন্তু রিপিট হয়েছে দেখো। এই যে এইখানে রিপিট হয়েছে, এইখানে রিপিট হয়েছে, এইখানে রিপিট হয়েছে, এইখানে রিপিট হয়েছে। তার মানে এই রিপিটেশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যখন কোনো কবিতা টবিতা লিখবা তখন এক লাইন বারবার লিখে একটা অন্যরকম অনুভূতি বা ফিল দেওয়ার চেষ্টা করবা সবাইকে। এটা কিন্তু অনেক একটা টেকনিক ভালো, যেটা কবিরা ইউজ করে এবং কবিতা পড়তে আমাদের খুব ভালো লাগে। আচ্ছা, নেক্সটে দেখো, এই একটা এক্সাম, এটা হচ্ছে লেটস ম্যাচ রাইমিং ওয়ার্ড, অর্থাৎ কোন ওয়ার্ডের সাথে কোন রাইম হয়েছে এটা তোমরা এইভাবে লিখবা।
যে 1 প্লাস ধরো 3 হইলে 3, এরকম করে লিখে ফেলো তো দ্রুত। 1 মিনিট সময় দিচ্ছি, না হলে আমি বলে দিব, সমস্যা নেই। একটা একটা করে লিখো, সমস্যা নেই। দেখি পারো কিনা। গুড, সবাই লিখতেছো, ভেরি গুড, খুব সুন্দর। সবার হচ্ছে, দেখো আমি একটু মিলাই দিই। বেল এর সাথে কার হইছে? সেল। বেল, সেল, দেখো খুব সুন্দর একটা ছন্দ তৈরি করতেছে। মস, মসের সাথে কার হইছে বলো? বস। মস, বস, অনেক সুন্দর একটা রাইম না, ছন্দ না? আচ্ছা, কল, কলের সাথে কার হইছে? কল, টল, কলের সাথে হইছে টল, সুন্দর ছন্দ। দেখো, দেখো ফিল, ফিলের সাথে কার হইছে বলো? ফিল, ফিল, সিল, ফিল, সিল। আচ্ছা, হিস, হিসের সাথে কার হইছে? হিস, মিস, মিস হইছে। আচ্ছা, দেখো পুলের সাথে কার হইছে? পুল, বুল, একই রকম। যখন কবিতা লিখবা, দয়া করে এই টেকনিকটা ফলো করবে, দেখবে যে তোমার কবিতা অনেক সুন্দর হবে। আচ্ছা, এরপর দেখো কাফ, কাফের সাথে কার হইছে? হাফ, কাফ, হাফ। আচ্ছা, বুশ, একটাই বাকি আছে আমাদের। বুশের সাথে যেটা তাহলে বাকি আছে? পুশ, বুশ, পুশ। এটা বুঝতে পারছো রাইমিং ওয়ার্ড? এখন হবে ইনশাল্লাহ। এই তো শুভ, খুব সুন্দর হয়েছে, সাকিব আল হাসান, ভেরি গুড, সবারটা হয়েছে। রাহিমা আক্তার, রাদিয়া, সবারটা হয়েছে, ভেরি গুড। ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার? এখন কবিতা লিখতে গেলে এগুলো ব্যবহার করবা তো? সবাই ব্যবহার করবো কিন্তু। আচ্ছা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের আগামীকালকেও একটা ক্লাস আছে, সেখানে আমরা অন্য একটা বিষয় আলোচনা করব। সেখানেও বেসিক গ্রামার থাকবে, এবং লিটারেচারের আরো গুরুত্বপূর্ণ একটা বিষয়, মোটামুটি আজকে শিখলা রিপিটিশন শিখলা, আর হচ্ছে তোমার রাইমিং ওয়ার্ড শিখলা। এই দুইটা দিয়ে আপাতত কবিতা টবিতা লিখতে থাকো। নেক্সট দিন চাইলে আমাকে দেখাইতে পারো একটা কবিতা লিখে। আমরা নেক্সট দিন আরো কিছু ফিগার্স অফ স্পিচ বা লিটারেরি ডিভাইস, যে জাদু দিয়ে কবিতা, কবিরা তাদের কবিতাকে অনেক সুন্দর করে, ওইটা আমরা শিখবো। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।